ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। অফিসে, ট্রেনে, বাসে, পাড়ার চায়ের দোকানে, অলিতে গলিতে শুধুমাত্র দুটো শব্দ ঘুরে বেড়াচ্ছে, পরিবর্তন না প্রত্যাবর্তন। স্বভাবতই এই নিয়ে চলছে বিভিন্ন ধরনের জল্পনা, বিভিন্ন বিশ্লেষণ। কিন্তু আজকে আমরা এমন একজন মানুষের মুখোমুখি হয়েছি যে যার রাজনৈতিক বিশ্লেষণ একটা অন্য মাত্রা বহন করে। আপনাদের কাছে তিনি অত্যন্ত পরিচিত, অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার নমস্কার। প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। অলিতে গলিতে চায়ের দোকানে শুধু একটাই শব্দ শোনা যাচ্ছে, পরিবর্তন না প্রত্যাবর্তন। আপনি কি বলবেন? না, প্রথমত যে আমি কোনো ডিরেক্ট এক্সিট পোলের সাথে যুক্ত ছিলাম না, আমি একটা সংস্থার এক্সপার্ট হিসেবে ছিলাম। তারা কোনো কারণে এক্সিট পোল দেখায়নি। আর যেটা তোমাকে খুব বলা যে দু ধরনের পোল এসছে, ম্যাক্সিমাম বিজেপির জন্য এসছে, দু তিনটে এক্সিট পোল এসছে তৃণমূলের জন্য। তাদের মানে কেন বিজেপির পক্ষে তাদের এসছে বা তৃণমূলের পক্ষে তারা কেন প্রজেকশন দিলেন সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো। যারা বিজেপির পক্ষে এক্সিট পোল দেখিয়েছেন তারা মনে করছেন যে এসআইআর যেটা হয়েছে, যে সব মিলে প্রায় 90 লক্ষ লোকের নাম বাদ গেছে, তার মধ্যে 63 লক্ষ মৃত নাম, স্থানান্তরিত নাম, স্থায়ীভাবে চলে যাওয়া নাম, এই যে নামগুলো এইগুলো ভুয়ো ভোটার হিসেবে পরিচিত। এগুলো দ্বিজেন মুখোপাধ্যায়ের ভোট বলে পরিচিত। ফলে এই ভোটগুলো বাদ দেওয়ার ফলে বিরোধী শিবির অ্যাডভান্টেজ পজিশন পাবে। এর পাশাপাশি 27 লক্ষ যে ভোটারের নাম এসআইআরের ফাইনালি মানে লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে বাদ গেছে, যাদের এখন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে, এরা বেশি মানে সব প্রায় কয়েক হাজার বাদ দিয়ে কেউই ভোট দিতে পারেনি। এবং এর মধ্যে 75% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন। ফলে এই বিরাট সংখ্যক মানুষ ভোট দিতে না পারার ফলে এর যে ম্যাথমেটিক্যাল যে অ্যাডভান্টেজ সেটা বিজেপির পক্ষে যাবে, এটা মনে করছে যারা বিজেপির পক্ষে মানে ওপিনিয়ন পোলগুলো দেখাচ্ছেন। তাদের দ্বিতীয় কারণ হলো যে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা, এই 4টে জেলাতে মুসলিম ভোটের স্প্লিট হবে। অর্থাৎ 2021-এ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একতরফা মুসলিম ভোট পেয়েছিলেন, এবার সেই মুসলিম ভোটের একটা স্প্লিট তারা দেখতে পাচ্ছেন এক্সিট পোল করে। এবং তারা মনে করছেন যে গতবার প্রতি 100 জন মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোটারের মধ্যে 87 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিয়েছিলেন। এটা কমে গিয়ে এবার 60-এর বা তারও নিচে নামতে পারে। ফলে তার ফলে গতবার মালদা, মুর্শিদাবাদ থেকে যে একচেটিয়া আসন পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কমে যাবে। এবং তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে আসন করবে, আর অন্যদিকে মানে মুসলিম ভোটের স্প্লিটের ফলে মালদাতে আরও অতিরিক্ত 2টো আসন, মুর্শিদাবাদে আরও 2টো অতিরিক্ত আসন, বা উত্তর দিনাজপুরে আরও কয়েকটি আসন বিজেপি পেতে পারে মুসলিম ভোটের স্প্লিটের ফলে। এটা তাদের দ্বিতীয় কারণ যে মুসলিম ভোট স্প্লিট হচ্ছে, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বিজেপি এগিয়ে থাকবে। তৃতীয় যে কারণটা তারা বলছে যে তীব্র অ্যান্টি ইনকম্বেন্সি আছে, সরকার প্রতিষ্ঠান বিরোধিতা আছে। সেই প্রতিষ্ঠান বিরোধিতা এমন একটা পর্যায়ে আছে যে প্রায় অধিকাংশ মানুষই সরকারের পরিবর্তন চাইছে। কিন্তু তারপরেও কেন এই যারা এক্সিট পোল দেখাচ্ছেন বিজেপি ক্ষমতায় আসতে পারে, তারা কখনোই কিন্তু 180-র বেশি দেখাতে পারছেন না। তার কারণটা হলো যে অ্যান্টি ইনকম্বেন্সিটাও পোলারাইজড অ্যান্টি ইনকম্বেন্সি, অর্থাৎ সরকার বিরোধিতা বা প্রতিষ্ঠান বিরোধিতার মধ্যে একইভাবে সবার জন্য সমান নয়। মুসলিম সম্প্রদায়ের মানুষ বলছেন যে এই সরকার বিরুদ্ধে তারা, কিন্তু এই সম্প্রদায়ের মানুষ কিন্তু বিজেপিকে আটকানোর জন্য শেষ পর্যন্ত তৃণমূল, কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলকে বেছে নিচ্ছেন, বিজেপিকে নির্বাচনে পছন্দ করছেন না। ফলে মুসলিম ভোট না পাওয়ার জন্য কিন্তু বিজেপি শেষ পর্যন্ত কিন্তু ওই যে সরকার গঠন এর কাছাকাছি একটা সংখ্যা অধিকাংশ এক্সিট পোল দেখাচ্ছেন। যেটা আপনাদেরকে বলবো যে গত 21-এর নির্বাচনের সাথে যদি একটা তুলনামূলক আলোচনা করি, তাহলে বিজেপিকে এবার অনেকটা সংগঠিত মনে হয়েছে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বিশেষ করে
নরেন্দ্র মোদী 2025 জুন মাস থেকে আসতে শুরু করেছেন আলিপুরদুয়ারের সবার মাধ্যমে। পরবর্তী সময় একের পর এক জেলাতে এসছেন। প্রথমে এবার মডেলটা ওনার প্রচার ভঙ্গিটাও আলাদা ছিল। সেটা হলো যে প্রথমে উন্নয়নমূলক প্রকল্পগুলো নিয়ে তিনি উদ্বোধন করেছেন বা শিলান্যাস করেছেন, তারপরে দলীয় সভায় পাশে রেখেছেন, সেখানে এসে বক্তৃতা করেছেন। অর্থাৎ উন্নয়নের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, যেটা রিফ্লেক্ট হয়েছে বিজেপির সংকল্প যে পত্র তারা তৈরি করেছেন। সেখানে তারা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে কাউন্টার করবার জন্য মানে মহিলাদের জন্য একের পর এক প্রকল্প ঘোষণা করেছিলেন, তার মধ্যে 33% সরকারি চাকরির মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছিল। তাতে তারা 3,000 টাকা করে মাসে মেয়েদেরকে দেবেন সেই কথা বলেছিলেন। তারা 21,000 টাকা মাতৃত্বকালীন সাহায্য দেবেন বলেছিলেন। বাসে বিনা পয়সায় মেয়েরা যাতায়াত করতে পারবে, অর্থাৎ একটা কমপ্লিট মেয়েদের জন্য আলাদা এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের কথা তারা বলেছিলেন, যেটা মনে করা হচ্ছে কিছুটা প্রভাব তৈরি করতে পেরেছে। সেই কারণে এক্সিট পোল যারা দেখাচ্ছেন তারা মনে করছেন যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা কাছাকাছি বা সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করতে পারবে। আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের জায়গা থেকে যে 2-3টে সংস্থা তৃণমূল ক্ষমতায় আসতে পারে বা মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারে বলে দেখাচ্ছেন তাদের পরিষ্কার বক্তব্য যে 3-4টে ব্রড কারণ, যে এসআইআরের কেমিস্ট্রিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে। এসআইআরকে কেন্দ্র করে মানুষের যে হয়রানি হয়েছে তাতে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই মোদী সরকারের বিরুদ্ধে গেছে এবং তারা এসআইআরের রিয়াকশন হিসেবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দেবে, বিজেপির এগেনস্টে ভোট দিবে, ইনক্লুডিং মতুয়া সম্প্রদায়ের মানুষ। ফলে কেমিস্ট্রির জায়গা থেকে তারা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 250-র বেশি সিট নিয়ে জয়লাভ করবেন। আর দ্বিতীয় মানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যারা এক্সিট পোল দেখাচ্ছেন তারা দ্বিতীয় যে কারণটা বলছেন যে তাদের যে ট্র্যাডিশনাল ভোট ব্যাঙ্কটা সেটা হলো 2M, মানে মাইনরিটি এবং মহিলা, এই দুটো ভোটই তাদের অটুট আছে। মাইনরিটি ভোটটাও তারা 21-এর মতনই পাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের দৌলতে মহিলা ভোটের যে লাইন দেখেছেন এবং 1.5% অতিরিক্ত মহিলা ভোট পেয়েছে, সেই মহিলা ভোটটা কিন্তু তৃণমূলের পক্ষে যাবে, ফলে তৃণমূল ক্ষমতায় আসবে। তৃতীয় যে কারণ তারা দেখাচ্ছেন, যারা ওপিনিয়ন পোলে তৃণমূলের ক্ষমতা আসার সম্ভাবনা দেখাচ্ছেন, তাদের বক্তব্য হচ্ছে যে সংগঠনের জায়গা থেকে সাংগঠনিকভাবে এ রাজ্যে ভোট হয়, ফলে সাংগঠনিক জায়গা থেকে তৃণমূল বিজেপির থেকে অনেক শক্তিশালী, ফলে তারা সংগঠিতভাবে মানুষকে ভোট করাতে পেরেছে। এত কঠোর ব্যবস্থা সত্ত্বেও তাদের নিয়ন্ত্রণে থেকে তত্ত্বাবধানে থেকেই ভোটাররা শেষ পর্যন্ত ভোট দিয়েছেন, যেটার কিছুটা ছাপ আপনারা জানেন যে মগরা পশ্চিমে আজকে উপনির্বাচন ছিল, তারপরে ডায়মন্ড হারবারে ছিল এবং ফলতাতে তো এখনও ঘোষণা হয়নি, কিন্তু এত বজ্র আটনি সত্ত্বেও আমরা কিন্তু ফস্কাগিরও দেখলাম যে সেখানে সেলোটেপ লাগিয়ে ভোট হয়েছে, সেখানে আতর লাগিয়ে ইভিএমে দেখা হয়েছে যে নির্দিষ্ট বোতামে টেপা হয়েছে কিনা, এবং বহু জায়গাতে মানে বাধা দেওয়া হয়েছে কেন তারা ভোট দিতে এসছেন হিন্দু পরিবারগুলোকে। আজকে তারা ক্ষোভ বিক্ষোভও ফলতাতে দেখিয়েছেন। ফলে তারা মনে করছেন যে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস ভোটটা করিয়ে নিয়েছে, সেই কারণে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার সুযোগ আছে। এবার আপনারা বলতে পারেন যে একজন দর্শক হিসাবে আপনি বলতে পারেন যে আমি কি করে বুঝবো, আর কয়েক ঘন্টার মধ্যে কাউন্টিং, যে আমি কি করে বুঝবো যে কে জিতছে কে হারছে। আপনারা সোমবার দিন হয়তো অনেকেই অফিসে চলে যাবেন, সকাল সকাল অফিসে যেতে হবে, কারণ এখন প্রাইভেট সেক্টরে বেশিরভাগ লোক কাজ করে, ফলে সবাইকে হয়তো সকালবেলা বা বিভিন্ন রাজ্য বা দেশের বাইরেও যারা দর্শক আছেন তারা তাদের আকাঙ্ক্ষিত প্রার্থী জিতলো কিনা, আকাঙ্ক্ষিত দল জিতলো কিনা, আকাঙ্ক্ষিত সিম্বল জিতলো কিনা, বা তারা যাতে সমর্থন করেছেন বা ভোট দিয়েছেন তারা জিতলো কিনা কী করে বুঝবেন। দেখুন, আমি কয়েকটা সুইং আপনাদেরকে বলতে চাই যে মোটামুটিভাবে যতগুলো কোম্পানি এখানে এসে সমীক্ষার কাজ করেছেন তাদের কাছে বেশ কয়েকটা সমস্যা ছিল। তাদের কাছে প্রথম সমস্যা ছিল যে ভোটার তালিকা একেবারে ভোটের 3 দিন আগে তারা পেয়েছে, প্রথম দফার ভোটের 3 দিন আগে পেয়েছে। ভোটার তালিকা পূর্ণাঙ্গ ভোটার তালিকা না থাকার ফলে স্যাম্পল তারা সঠিকভাবে করতে পারেনি। আপনারা জানেন যে ভোটার তালিকা থেকেই স্যাম্পল করা হয় এবং সেই স্যাম্পল করবার প্রকৃত স্যাম্পল
ভোটার তালিকা থেকেই আমরা করে থাকি, কিন্তু সেটা ভোটার তালিকা শেষ মানে প্রথম দফার ভোটের 3 দিন আগে পাওয়া গেছে। ফলে এই 3 দিন আগে কী করে স্যাম্পলিং করবে সেটা একটা বড় প্রবলেম ছিল। দ্বিতীয় প্রবলেম ছিল যে ভোট ঘোষণার পরে কিন্তু এসআইআরের যে নাম কত বাদ যাবে, কি যাবে, কোথায় কত বাদ যাবে আমরা জানতে পেরেছি। ফলে সেটাও আর একটা বড় সমস্যা যে এসআইআরের আসলে ইম্প্যাক্ট কী। আপনারা জানেন না, এসআইআরের ফলে 178টা বিধানসভা কেন্দ্রে 10 থেকে 30,000 লোকের নাম বাদ গেছে। এরা কারা? এদের মধ্যে কত শতাংশ সংখ্যালঘু মুসলিম, কত শতাংশ হিন্দু, কত শতাংশ মানে রাজবংশী, কত শতাংশ লোক মতুয়া সম্প্রদায়ের ভুক্ত, বা আদিবাসী কত। এই পুরো মানে ডেমোগ্রাফিটা কিন্তু জানা খুব সহজ ছিল না। ফলে ভোটার প্রোফাইল সংক্রান্ত মানে এসআইআরের ইম্প্যাক্ট কী হবে সেইটা কিন্তু সত্যি বলতে কি কোনো পোলস্টার বা সমীক্ষক সংস্থায় কিন্তু ভালো করে বুঝে উঠতে পারেনি। তার ফলে একটা আপনারা লক্ষ্য করে দেখবেন 2021 সালে বিজেপি 100 পেতে পারে, 120 পেতে পারে, এইসব সবাই বলেছেন অনেক সমীক্ষক সংস্থা, কিন্তু সবারই ওপিনিয়ন এক্সিট পোল বা ওপিনিয়ন পোল ছিল তৃণমূলই ক্ষমতায় আসবে। কিন্তু এবার কিন্তু আপনি দেখুন স্প্লিট অবস্থায় আছে, মানে 6-7টা সংস্থা বিজেপিকে দেখাচ্ছে যে তারা ক্ষমতায় আসবে, আবার 2-3টা সংস্থা তারা তৃণমূলকে দেখাচ্ছে। এর কারণ সমীক্ষক সংস্থাগুলো বুঝে উঠতে পারছে না যে ইয়েতে এসআইআরের ম্যাথমেটিক্স কাজ করবে না কেমিস্ট্রি কাজ করবে। এটা গেল একটা দিক। দ্বিতীয় হলো যে মানে ভোটার তালিকা, পূর্ণাঙ্গ ভোটার তালিকা মানে ভোটের 3 দিন আগে পাওয়া গেছে, ফলে ভোটার তালিকা থেকে যে স্যাম্পলিং করা সেটা সম্ভব হয়নি, সেটা একটা দ্বিতীয় কারণ আছে। তৃতীয় কারণ যেটা প্রদীপ গুপ্তা বলেছেন অ্যাক্সেস মাই ইন্ডিয়াতে, যে এখানে এত ভয় ভীতি সন্ত্রস্ত যে মানুষ উত্তরই দিতে চাইছে না, এটাও বাস্তব কথা। ফলে এই সব কিছু মিলে কিন্তু এক্সিট পোলের উপরে কিন্তু আপনাদের বিশ্বাস না রেখে এক্স্যাক্ট পোলের উপরে বিশ্বাস রাখতে হবে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই এক্স্যাক্ট পোল আসবে। এবার এই এক্স্যাক্ট পোলে যে প্রবণতা, সেই প্রবণতা দেখেই আপনাকে হয়তো অফিসে যেতে হবে। আর ধরুন এবার যে গণনার নিয়ম করেছে সেটা হলো পোস্টাল ব্যালট আগে গণা হবে না, কিন্তু এবার মানে প্রথম থেকেই কিন্তু ইভিএম গণা হবে। ফলে আধা ঘন্টার মধ্যেই প্রথম রাউন্ড হয়ে যাবে। 9টার সময় আপনি যখন অফিস যাবেন দ্বিতীয় 2টো রাউন্ড আপনি দেখে যেতে পারবেন, এবং তারপরে মানে শেষ রাউন্ডে 3টে রাউন্ড আগে পোস্টাল ব্যালট পেপার গণা হবে। ফলে আপনারা বুঝতেই পারছেন দ্রুততার সাথে প্রথম দিকে প্রবণতা জানা যাবে। আপনারা একটু মাথায় রাখবেন যে যারা বিজেপিকে ক্ষমতায় বা তৃণমূলকে ক্ষমতায় আনতে চেয়েছে তারা মোটামুটিভাবে 100 থেকে 110টা বিজেপি যে সিট পাবে সেগুলো সম্পর্কে তারা নিশ্চিত। আবার তৃণমূল 100 থেকে 117টা সিট যে তৃণমূল পাবে সেই সিটগুলো সম্পর্কেও তারা নিশ্চিত। কংগ্রেস 5টা সিট পেতে পারে সেই সম্পর্কেও তারা নিশ্চিত। আইএসএফ একটা সিট পেতে পারে সেই সম্পর্কেও তারা নিশ্চিত। কিন্তু 58 থেকে 60টা সিট এমন আছে যে সিটগুলোকে মনে করা হচ্ছে সুইং সিট, মানে যেগুলো পরিবর্তন হতে পারে, এদিকেও পরিবর্তন হতে পারে, ওদিকেও পরিবর্তন হতে পারে, যেগুলো পোলস্টাররা মানে যারা এক্সিট পোল করেছেন তারা বুঝে উঠতে পারছেন। আমি কয়েকটা নাম বলছি। আপনি সকালবেলা উঠে টিভিটা খুলেই আপনি দেখার চেষ্টা করবেন বা ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করবেন মোবাইলে ইসিআই নেটের মাধ্যমে, যে আমি কয়েক জেলা ধরে ধরে বলছি। কোচবিহার জেলার সিতাই শীতলকুচির রেজাল্ট কী আসছে, সিতাই শীতলকুচির রেজাল্ট কী আসছে আপনি দেখবেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের সিটটার কী রেজাল্ট আসছে। আপনি উত্তর দিনাজপুরের করণদিঘির রেজাল্ট কী আসছে দেখবেন আপনারা। হেমতাবাদ করণদিঘি দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের রেজাল্ট কী আসছে আপনি দেখবার চেষ্টা করবেন। আপনি একইভাবে বলবো যে মালদার ক্ষেত্রে 2-3টে সিটের কথা বলছি, তার মধ্যে মানিকচকের রেজাল্ট কী আসছে আপনি খুব মনোযোগ দিয়ে দেখুন। মোথাবাড়ির রেজাল্ট কী আসছে, মালতীপুরের রেজাল্ট কী আসছে, সুজাপুরের রেজাল্ট কী আসছে আপনি দেখুন। আপনি যখন মুর্শিদাবাদের রেজাল্ট দেখছেন, আপনি ফারাক্কা শামশেরগঞ্জের রেজাল্ট কী আসছে, সাগরদিঘির রেজাল্ট কী আসছে, দমকলের রেজাল্ট কী আসছে আপনি দেখুন। অবশ্যই আপনি যেখান থেকে অধীর চৌধুরী দাঁড়িয়েছে বহরমপুরের রেজাল্টের দিকে চোখ রাখুন, নওদার দিকে চোখ রাখুন। আপনি যখন নদিয়া জেলার রেজাল্টগুলো এতগুলো চোখ নাও রাখতে পারেন ওই সকালবেলার মধ্যে, কিন্তু আপনি অন্ততপক্ষে
করিমপুরের রেজাল্ট কী আসছে, প্রবণতা কী আসছে সেই দিকে আপনি অবশ্যই চোখ রাখুন। পলাশীতে কী ধরনের রেজাল্ট আসছে আপনি চোখ রাখুন। হরিণঘাটাতে কী ধরনের রেজাল্ট আসছে চোখ রাখুন। আপনি উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে সন্দেশখালী হিঙ্গলগঞ্জের রেজাল্ট কী আসছে আপনি চোখ রাখুন। বরানগর কনস্টিটিউয়েন্সি, খড়দা কনস্টিটিউয়েন্সিতে কী রেজাল্ট আসছে সেদিকে চোখ রাখুন। জগদ্দল নোয়াপাড়াতে কী রেজাল্ট আসছে সেদিকে চোখ রাখুন। বিধাননগরের চোখ রাখুন। আর দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে গোসাবার রেজাল্টটার দিকে খুব ক্লোজলি চোখ রাখুন। আপনি অবশ্যই ক্যানিং পশ্চিমের দিকে চোখ রাখুন, রায়দিঘির দিকে চোখ রাখুন, সাগরের দিকে চোখ রাখুন। এবং লাভলি মিত্র যেখানে দাঁড়িয়েছে, লাভলি মিত্রর সাথে লড়াই হচ্ছে সোনারপুর দক্ষিণে রূপা গাঙ্গুলি, সেই কনস্টিটিউয়েন্সির ফলাফল কী আসছে, প্রবণতা কী আসছে চোখ রাখুন। কলকাতার দিকে যখন আসছেন আপনি, তখন অবশ্যই আপনি ভবানীপুত্তর চোখ রাখতেই হবে আপনাকে, কারণ এখানে হাড্ডাহাড্ডি লড়াই আছে। সুইং মানে সিট বলে মনে করা হচ্ছে। রাসবিহারীর দিকে চোখ রাখুন, মানিকতলার দিকে চোখ রাখুন, শ্যামপুকুরের দিকে চোখ রাখুন এবং জোড়াসাঁকো। এই 5টা কনস্টিটিউয়েন্সির চোখ রাখলেই আপনার হবে। আপনি তৃণমূল হন বা বিজেপি হন বা অন্য সিপিএম হন। আবার একইভাবে আমি বলবো যে হাওড়ার ক্ষেত্রে আপনি 3টে কনস্টিটিউয়েন্সির দিকে চোখ রাখুন, বালি, উত্তর হাওড়া এবং শ্যামপুর। এই 3টে কনস্টিটিউয়েন্সিতে জাস্ট চোখ রাখুন। 16টার মধ্যে 3টে রাখলেই যথেষ্ট। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে পূর্ব পাঁশকুড়া, পশ্চিম পাঁশকুড়া তে আপনি চোখ রাখুন। পটাশপুরে চোখ রাখুন মেদিনীপুরের, অবশ্যই পটাশপুরের দিকে কিন্তু আপনাকে চোখ রাখতে হবে। আর ওখানে পশ্চিম মেদিনীপুরের দেবরা আর দাসপুরের দিকে আপনি চোখ রাখুন। অবশ্যই ঝাড়গ্রামের ক্ষেত্রে 4টা কনস্টিটিউয়েন্সি আছে, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আপনি কিন্তু চোখ রাখবেন। পুরুলিয়ার ক্ষেত্রে আমি বলবো কাশীপুরের দিকে আপনি চোখ রাখুন, শুধু একটা রাখলেই হবে না, বাঘমুন্ডির দিকেও আপনাকে চোখ রাখতে হবে। সুইং সিট হিসাবেই বাঘমুন্ডিও ট্রিট করা হয়েছে সেফোলজির ভাষায়। আর বাঁকুড়ার ক্ষেত্রে কিন্তু রানীবাঁধ অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে, ইন্দাসকে চোখ রাখতে হবে আপনাকে, সোনামুখীকে চোখ রাখতে হবে এই কনস্টিটিউয়েন্সি। এবং একই সাথে আপনার বিষ্ণুপুরের দিকে চোখ অবশ্যই আপনাকে রাখতে হবে। আপনি যদি এবার পূর্ব বর্ধমানের দিকে আসেন, তাহলে পূর্ব বর্ধমানে মন্তেশ্বরে আপনি চোখ রাখুন, আপনি কালনাতে চোখ রাখুন, কাটোয়াতে চোখ রাখুন, বর্ধমান দক্ষিণে চোখ রাখুন। এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং একই সাথে আপনাকে যেটা বলতে চাই যে পশ্চিম বর্ধমানে যখন আপনি ঢুকবেন তখন রানীগঞ্জে চোখ রাখুন আর দুর্গাপুর পূর্বে চোখ রাখুন। রানীগঞ্জে, দুর্গাপুর পূর্ব এবং জামুরিয়াতে চোখ রাখুন। এই 3টে কনস্টিটিউয়েন্সি যে চোখ রাখলে হবে। বীরভূমের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই সিউড়িতে চোখ রাখুন, লাভপুরে চোখ রাখুন, ময়ূরেশ্বরে চোখ রাখুন। অবশ্যই আপনি যে গুরুত্বপূর্ণ কনস্টিটিউয়েন্সি গতবার বিজেপি জয়ী হয়েছিল সেই জায়গাতে অবশ্যই এই কটা কনস্টিটিউয়েন্সিতে যদি চোখ রাখতে পারেন এবং সেখানে যদি দেখেন আপনি যে দলকে সমর্থন করছেন সে জয়ী হচ্ছে, তার মানে ঝোঁক বেশি, তাহলে আপনি অফিস করে এসে দেখবেন আপনার ওই দলই জিতবে। ধরুন যে কনস্টিটিউয়েন্সিগুলোর নাম আমি বললাম, সেই দুবরাজপুরের কথা বীরভূমে আমি বলতে চাইছিলাম, দুবরাজপুর সমেত বীরভূমে যে কনস্টিটিউয়েন্সিগুলো বললাম, এই একেবারে উত্তরের কোচবিহার থেকে এই দক্ষিণের দুবরাজপুর পর্যন্ত আমি যে কনস্টিটিউয়েন্সিগুলো বললাম, এগুলো হলো সুইং সিট। এই সুইং সিটগুলোতে যে মানে এগিয়ে থাকবে আলটিমেটলি তারাই সরকার গঠন করবে। কারণ বাকি সিটগুলো সম্পর্কে কিন্তু যারা পোলস্টার তারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। আইদার তৃণমূল কংগ্রেসদের, আমি বলছিলাম 100 থেকে 117টা সিট তৃণমূল কংগ্রেস নিশ্চিত করেছে, আবার বিজেপির ক্ষেত্রে 100 থেকে 110টা সিট বিজেপি নিশ্চিত করেছে। তার মানে সুইং সিটগুলোতে যদি দেখা যায় তৃণমূল এগিয়ে গেল, তাহলে তৃণমূল সহজেই সরকার গঠন করবে। যদি বিজেপির মধ্যে ম্যাক্সিমাম সিট পেয়ে যায়, তাহলে বিজেপি সরকার গঠনের কাছাকাছি সিট গিয়ে পাবে। মনে রাখবেন, তৃণমূল আর বিজেপির মধ্যে যে তফাৎটা আসলে তৈরি হচ্ছে সেটা হলো তৃণমূল কংগ্রেস পরীক্ষায় বসছে 100-র মধ্যে, প্রত্যেকটা সিটেই সে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আছে। কিন্তু বিজেপি যে লড়াইটা করছে সেটা মূলত 65% মধ্যে, কারণ রাজ্যে 74টার বেশি সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্র আছে, যেখানে
40% থেকে 80% পর্যন্ত মুসলিম সমাজের মানুষ আছেন। আমাদের সমাজে প্রতি 3 জন মানুষের মধ্যে 1 জন মানুষ মুসলিম। তাদেরকে বাদ দিয়ে বিজেপির রাজনীতি, তাদেরকে বাদ দিয়ে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে। ফলে বিজেপি কখনোই 200 আসনে গিয়ে পৌঁছতে পারবে না। বিজেপিকে যদি যে প্রথমবার জিততে হয় অন্তত সরকার গঠনের জন্য, তাহলে কিন্তু 120, 25, 30 বা 40-45 পেয়েই কিন্তু তাকে সরকার গঠনের মতন জায়গা তৈরি করতে হবে। ফলে যেখানে তৃণমূল কংগ্রেস 100টা আসনের মধ্যে 100টার মধ্যেই জয়ের সম্ভাবনা তৈরি করতে পারে, মানে সেই ক্ষমতা রাখে, বিজেপির ক্ষেত্রে কিন্তু সে 65-র মধ্যে পরীক্ষায় বসছে। 65-র মধ্যে পরীক্ষায় বসে তাকে 45% ভোট পেতে হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস 100% মধ্যে পরীক্ষা দিচ্ছে, তাকে কিন্তু 100-র মধ্যে 45 পেতে হবে। সহজেই অনুমেয়, তুলনামূলকভাবে তৃণমূলের ক্ষেত্রে বিষয়টা অনেক সহজ। কিন্তু তৃণমূল যে সমস্যায় পড়েছে এবার, তার সেইটা মূলত দুটো জায়গা থেকে। একটা হলো যে অ্যান্টি ইনকামবেন্সি স্ট্রং আছে, 2 হলো যে এসআইআরের ইম্প্যাক্ট, ম্যাথমেটিক্যাল ইম্প্যাক্ট বিজেপির পক্ষে গেলে তৃণমূল অসহায় হবে, আর থার্ড হলো এবার অস্বাভাবিকভাবে মানে ভালো ভোট হয়েছে। মানে আরও পরিষ্কার করতে বলে পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ খোল নালচে পাল্টে দিয়ে 473 জন অফিসারকে পাল্টেছে ইলেকশন কমিশন। প্রায় 2,50,000 কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করেছে ইলেকশন কমিশন, এবং শান্তিপূর্ণ প্রত্যেকটা মানুষ নির্ভয়ে ভোট দিয়েছে, কেবলমাত্র ডায়মন্ড হারবার এবং ফলতা আর বাদ দিয়ে, মগরাহাট পশ্চিম বাদ দিয়ে বাদ বাকি জায়গাতে শান্তিপূর্ণ ভোট হয়েছে, কোথাও রিপোলের প্রয়োজন হয়নি। এবং মানুষ মানে বলা যায় একটা ইতিহাস তৈরি করেছে বাংলার মানুষ। এই প্রথম বাংলার মানুষ বিরাট সংখ্যকভাবে অংশ নিয়েছে। 93% মানুষের ভোটে অংশগ্রহণ পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা। সাধারণত এগুলো মিলিটারি স্টেটে হয়। আপনারা যদি দেখে থাকেন যে যখন এরশাদ ক্ষমতায় ছিল, এরশাদ প্রেসিডেন্সিয়াল রেফারেন্ডাম বা ভোট করতো, সেখানে দেখা যেত যে 93-94% লোক ভোট দিচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক যখন ভোট করতেন 93-94% ভোট করতো। একটা ডেমোক্রেটিক স্টেটে 93% মানুষের অংশগ্রহণ, এবং এটা মাথায় রাখতে হবে আপনাকে, এই বিপুল সংখ্যক যে মানুষ এবার ভোট দিতে আসলো, তারা কি সত্যি সরকারের পক্ষে ভোট দিতে আসলো না বিপক্ষে দিতে আসলো? এটাও আপনাদের সহজভাবে বুঝিয়ে দিতে চাই। দেখুন, মানে যারা বস্তিবাসী, গরিব মানুষ, যারা সরকারের স্কিমের উপর নির্ভর করে, তাদেরকে প্রতিটা নির্বাচনেই ভোটে লাইনে দাঁড়াতে হয়। মানে পার্টির কর্মীরাই, শাসক দলের কর্মীরাই তাদেরকে একেবারে বাড়ির থেকে তুলে নিয়ে এসে লাইনে দাঁড় করায়, এবং তাদেরকে লাইন দিয়ে শাসক দলকে ভোট দিতে হয়। ফলে গরিব মানুষ প্রতিটি নির্বাচনেই ব্যাপকভাবে অংশ নেয়। একটু মানে মধ্যবিত্ত তারাও অংশ নেয়, কিন্তু উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত এবার যে বিপুল পরিমাণে ভোট দিতে এসছে, যারা ভোটের দিন সাধারণত ঘুমিয়ে থাকেন, ভোটের দিন হয়তো তারা বেড়াতে যান, বা ভোটের দিন হয়তো তারা ক্রিকেট খেলেন, আজকে এবার সেটা না করে তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন এবং ভোট দিয়েছেন। এই যে বিপুল সংখ্যক উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের লোক ভোট দিলেন, এই ভোটটা তারা যেহেতু কোনো সরকারি স্কিমের মধ্যে নেই, নির্ভরতা নেই, ফলে এই ভোটটা যে অ্যান্টি ইনকামবেন্সি হবে, মানে শাসক বিরোধী হবে, আরও পরিষ্কার বলে বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল, সেটা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার। ফলে তৃণমূলের আশঙ্কা যে অতিরিক্ত ভোট যেটা পড়ল সেটা তার বিরুদ্ধে যাবে না তো, এবং এসআইআরের যে ম্যাথমেটিক্স সেটা তার বিরুদ্ধে যাবে না তো। শেষ পর্যন্ত অনেকগুলো উপাদান আছে, কিন্তু আপনাদের যেটা বললাম যে অফিসে যাওয়ার আগে ওই কনস্টিটিউয়েন্সিগুলোর কী প্রবণতা পাচ্ছেন, যদি দেখেন আপনার দল এর পক্ষে প্রবণতা, তাহলে আপনার দল জয়ী হবে, আর আপনার দলের বিপক্ষে যদি প্রবণতা থাকে তাহলে আপনার দল হেরে যাবে। ফলে আমাদের তো ওয়েট করতেই হবে 4 তারিখ বিকেল পর্যন্ত। কিন্তু আমি বলবো যে এই নির্বাচনটা অনন্য পশ্চিমবাংলার জন্য, কারণ বহুদিন পরে রক্তপাতহীন, মৃত্যুহীন, শান্তিপূর্ণভাবে 93% মানুষের অংশগ্রহণ, মানে পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা বলেই আমার মনে হয়। আরেকটা প্রশ্ন আছে, মুসলমান সম্প্রদায়ের ভোটের মধ্যে চিট ধরেছে এমন একটা প্রশ্ন উঠে আসছে। যারা এতদিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিতেন, তো তাদের যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না, তাদের ভোটটা বাম, কংগ্রেস, আইএসএফ এবং হুমায়ুন কবিরের যে দল, তার মধ্যে কি ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা? ওপিনিয়ন পোল যারা দেখাচ্ছেন তারা বলছেন যে মালদাতে কিছুটা ভোট ভাগ হয়েছে, এবং তারা বলছেন তাতে কংগ্রেস 2টো সিট মালদাতে পেতে পারে, মুর্শিদাবাদে 3টে সিট পেতে পারে, সব মিলে 5টা সিট বা 6টা সিট কংগ্রেস পেতে পারে।
আর এই উত্তর দিনাজপুরে কিছুটা ভাগ হয়েছে বলেই অনুমান, এবং তাতে আইএসএফ দুটো সিট পেতে পারে, দেগঙ্গা এবং ভাঙড়। ফলে 21-এর মতন একতরফা মুসলিম ভোটটা পাবে না, আমি তো কিছুক্ষণ আগেই বললাম। এবং যারা বিজেপির সম্ভাবনার কথা দেখছেন তারা মূলত মুসলিম ভোটের স্প্লিটের জায়গাটাকেও কিন্তু গুরুত্ব দিচ্ছেন। একেবারেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে যেটা বলি, যে বিগত নির্বাচনগুলিতে যে স্ট্রং রুমের পাহারাদারির যে প্রসঙ্গ, মানে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে তিনি কিছুক্ষণ আগে বলেছেন যে ছাত্র এবং যুবরা তারা ট্রান্সফরমারকে ঘিরে রাখবে যাতে কোনো লোডশেডিং না হয়, এবং এই স্ট্রং রুমের নিরাপত্তা এটা নিয়ে বারবার প্রশ্ন উঠে আসছে। তো কোথাও কি এই বিষয়টাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে উদ্গ্রীব? মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ, বিজেপিও উদ্যোগ, কারণ বিজেপি গতবার কয়েকটা মানে কাউন্টিং সেন্টারের মারধর করে বিজেপি কর্মীদেরকে বের করা দেওয়া হয়েছিল গতবার। আমাদের বন্ধুবান্ধবরা ওখানে ডিউটি করেছে, তাদের কাছে যেভাবে রিপোর্ট হয়েছি আমরা, এমনকি দমদম টমদম জায়গাতেও কিন্তু মারধর করা হয়েছিল। এই ব্যারাকপুর অঞ্চলেও কিন্তু মারধর করে বের করে দিয়েছিল। ফলে দুটো রাজনৈতিক দলই উদ্বিগ্ন। দেখো, মানে এখন ইলেকশন কমিশন যদি বলে যে কি সিসি ক্যামেরা লাগাচ্ছিলাম আমরা, কেন তোমরা এতদিন লাগাওনি, এই প্রশ্নটা আসবে। তোমরা তো জানতে এখানে কাউন্টিং সেন্টার পড়বে, তাহলে ইলেকশন কমিশনের রোলটা নিয়ে প্রশ্ন আসবে। এখন তোমরা এতদিনে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছ কেন? তোমরা মানে আজকে বর্ধমান থেকে একটা ভিডিও বিজেপি তরফ থেকে রিলিজ করা হয়েছে। পরবর্তী সময় ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে আমরা ওখানে সিসিটিভি লাগানোর জন্য রাত্রেবেলা মেকানিক্স ঢুকেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এতদিন কেন ভাই? তো তোমার ইনফ্রাস্ট্রাকচার আগে থেকে তো তৈরি হওয়ার কথা ছিল। দ্বিতীয় যেটা, যে প্রত্যেকটা রাজনৈতিক দল এখন চাইছে প্রতিপক্ষকে চাপে রাখতে এবং নিজের কর্মীদেরকে উৎসাহিত করতে, যাদের তারা নির্লিপ্ত না হয়ে যায়। একটার পর একটা সমীক্ষক সংস্থা দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস হেরে যেতে পারে। ফলে তৃণমূল নেত্রীর কাছে ভয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যিনি শেষ পর্যন্ত লড়াই করেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন না কোনো মতেই যে এমন কোনো পরিস্থিতি তৈরি হোক যার মাধ্যমে আমার কর্মীরা হতাশাগ্রস্ত হয়, বসে যায়। ফলে তাদেরকে চাঙ্গা করা। যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন আমি পাহারা দিব এবং ছুটে চলে গেলেন যেখানে তার ইভিএম রয়েছে, তার মধ্য দিয়ে তিনি বার্তা দিলেন কর্মী সমর্থকদের যে তোমাদেরও কিন্তু চাঙ্গা থাকতে হবে, তোমাদেরও কিন্তু হেরে যাওয়ার কোনো সুযোগ নেই, এক্সিট পোল যত দেখাক না কেন। ফলে এটার মধ্য দিয়ে বা আজকে তিনি বৈঠক করেছেন কর্মীদেরকে সঙ্গে নিয়ে, যারা কাউন্টিং এজেন্ট হবে। বিজেপি উল্টো দিক থেকে কাউন্টিং এজেন্টদের সাথে বৈঠক করছেন, সুনীল বনসল বৈঠক করছেন, দিল্লি নেতারা বৈঠক করছেন, এবং তারাও তাদের মতন করে তুমি দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইভিএম পাহারা দিতে চলে এসছেন, তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম তাপস রায় চলে আসলো, আবার পরের দিন দেখলাম শুভেন্দু অধিকারী চলে গেল। আসলে এটা হলো চাপ, প্রতিচাপের একটা রাজনীতি। এটা কর্মী সমর্থকদের কাউন্টিং সেন্টার পর্যন্ত নিয়ে যাওয়া, তাদেরকে চাঙ্গা রাখা। ফলে এবং পশ্চিমবাংলায় ভোট হয়েছে 29 তারিখে, 4 তারিখে তুমি জানো যে কাউন্টিং। এই দীর্ঘ সময় পশ্চিমবাংলার রাজনীতিবিদরা চুপ করে বসে থাকবেন, এটা হতে পারে না। রাজনীতি হলো তাদের, মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত তারা ভেসে থাকতে চান। ফলে কোনো না কোনো অজুহাতে, কারণে অকারণে তারা রাজনীতি করে থাকেন, কারণ এখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাই রাজনীতি নির্ভর। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় 4 দিন চুপ করে থাকবেন বা শুভেন্দু অধিকারী 4 দিন চুপ করে বসে থাকবেন, এটা কি হয় নাকি? একদম একটা শেষ প্রশ্ন, যে চতুর্থবারের জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে একটা বিশাল পরিমাণ এম্পাওয়ারমেন্ট হবে, এবং সেই যে দিকটা সেটা তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তাদের জন্য যতটা আনন্দের, উল্টো দিকটা যদি দেখি তাহলে সেটাও কিন্তু অনেক চিন্তার। কারণ এই শাসক 15 বছর দীর্ঘ ক্ষমতায় থাকার পর যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ সিন্ডিকেট বা আরও যে সমস্ত বিষয়গুলো চোখে এসছে, সেই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই নজরে রয়েছে। দেখো, দুদিক থেকে আমি বলছি যে এটা তুমি ঠিক ধরেছ যে নরেন্দ্র মোদী পরপর দুবার 3বার 21, 24, 26 সরাসরি লিড করলো, অমিত শাহ লিড করলো পশ্চিমবাংলাকে ক্র্যাক করার জন্য বা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য। শেষ পর্যন্ত 21-এর পরে যদি 26-এও হারাতে না পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষে বিরোধী মুখ হয়ে উঠবে, প্রধান বিরোধী মুখ হয়ে উঠবে। রাহুল গান্ধীকে রিপ্লেস করে কিন্তু তিনি নরেন্দ্র মোদীকে হারাতে পারেন, এটা মানুষ মেনে নিবে, বিভিন্ন রাজনৈতিক দল আরো স্পষ্ট করে মেনে নেবে।
ফলে দিল্লির রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কদর বাড়বে, গুরুত্ব বাড়বে। কিন্তু একই সাথে তুমি সঠিক কথা বলেছো যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে একবারের জন্য বোঝানোর চেষ্টা করেননি আমাদের যে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। একবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদেরকে মানে সামান্যতম সদিচ্ছা দেখাতে পারেননি যে তিনি দুর্নীতিমুক্ত একটা প্রশাসন গড়ে তুলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য এটা দেখাতে পারেননি যে তিনি রুল অফ ল বা আইনের শাসনের ভিত্তিতে চলবেন। এবং ললেসনেস যেভাবে চলছে, করাপশন যেভাবে চলছে, বা প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেভাবে গড়ে উঠেছে, বা বিভিন্ন ইনস্টিটিউশনগুলো যেভাবে ভেঙে পড়েছে, ধরো কলেজে মনোজিৎ মিশ্র মডেল, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলো তার ছাত্রনেতারা কার্যত দাপিয়ে বেড়ায় মানে কি, মানে গুন্ডামি করে। ফলে এই যে মডেলটা চলছে এবং শিল্পহীন একটা রাজ্য, হাজার হাজার ছেলে বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে হয়, ফলে এই পরিস্থিতি এবং শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। মানে এই সময়ে 8200 প্রাইমারি স্কুল মানে বলা যায় যে বন্ধ হয়েছে তৃণমূল শাসনকালে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ হয়নি। 6 লক্ষ সরকারি কর্মচারী অবসরের পরে সেই পদগুলো পূরণ করা হয়নি। প্রায় 8 লক্ষ কোটি টাকা ঋণ। এইরকম একটা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার ভাবনা চিন্তার অভিমুখ চেঞ্জ না করেন, নিজে যদি অনেস্টলি এই রাজ্যটাকে বাঁচাতে না চান, তাহলে বাঙালিকে কিন্তু বাঁচানো যাবে না একেবারেই। তাহলে সেক্ষেত্রে মানে পুনরায় যদি তিনি ক্ষমতায় আসেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, তারপরে অভিষেক হবেন একেবারেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন মানে অভিষেকও চাইবেন মুখ্যমন্ত্রী হতে, আর মমতা বন্দ্যোপাধ্যায়েরও কাছে একটা হাতছানি থাকবে 2026-এ মোদির বিরুদ্ধে অল আউট খেলে দিল্লিতে প্রধানমন্ত্রী হওয়ার। কারণ আমরা যারা রাজনীতি চর্চা করি, উনি বলবেন না, কিন্তু আমি তোমায় বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা আছে প্রধানমন্ত্রী হওয়ার, যার জন্য বিভিন্ন সময় তিনি সেই উদ্যোগও নিয়েছিলেন, সেগুলো ফেল করেছে তার অতীতে। যারা এগুলো রাজনীতি চর্চা করেন মানে তারা হয়তো ভুলে গেছেন, বা যারা চর্চা করেন না ভুলে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় টুক সেভারেল ইনিশিয়েটিভ যাতে করে ন্যাশনাল লেভেলে নরেন্দ্র মোদীর বিকল্প মুখ হতে পারেন। ফলে ডেফিনেটলি 29-এর নির্বাচনের আগে রাজ্যে যদি উনি ক্ষমতায় আসেন, মানে তৃণমূল যদি ক্ষমতায় আসে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে তিনি দিল্লিতে ঝাঁপিয়ে পড়তে পারেন, সেই সম্ভাবনা প্রবল আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার রাজনৈতিক বিশ্লেষণ আমরা শুনলাম। তো দর্শক বন্ধুরা, যেমনটা স্যার বললেন যে আমাদের এক্সিট পোল নয়, এক্স্যাক্ট পোলের দিকেই আমাদের প্রত্যেকের তাকিয়ে থাকা উচিত, আর আমরা প্রত্যেকেই তাকিয়ে আছি মাঝে কয়েকটা ঘন্টা, আর সেই ঘন্টার মধ্যেই আমাদের প্রত্যেকের কিন্তু চলছে নার্ভের গেম। কি হবে 4 তারিখ আমরা দেখব। ধন্যবাদ। ক্যামেরা অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগীদের রিপোর্ট, ইমেজ বেঙ্গল, কলকাতা।